আসসালামু আলাইকুম। আব্দুর রহিম। 29শে জানুয়ারি বুধবার যে সারা ভারত বন্ধ ডাকা হয়েছে, এটা কেন, কি উদ্দেশ্যটা, এটা আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ। ভারত বন্ধ 29 তারিখে ডাকা হয়েছে বহুজন ক্রান্তি মোর্চার ডাকে। আরও শাখা সংগঠন আছে এবং যত এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি সমাজের সংগঠন আছে সবাই সমর্থন দিচ্ছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। তো এর ডাকার মূল কারণ হচ্ছে ভারতবর্ষে একটা আইন পাস হয়েছে যেটাকে বলা হচ্ছে এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। এই বিল পাস হয়েছে এবং সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিল বর্তমান ভারত সরকার পাস করেছে। তো এখানে এই যে সিএএ বিল কত খাতারনাক এটা আমাদের জনগণ জানে না, এবং এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এটাও যে কত খাতারনাক আমাদের অনেক নাগরিকই জানে না। এই বিষয়টা প্রথমত আমরা জানাবো। দ্বিতীয়ত, আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতবর্ষের বর্তমান সরকারকে ভোট দিয়ে গণতান্ত্রিক পন্থায় সরকার গঠন করেছি। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্য স্তরে এবং রাষ্ট্রীয় স্তরে প্রধানমন্ত্রী গঠন হয়েছে গণতান্ত্রিক পন্থায়। ভারতবর্ষে ওয়ান ম্যান ওয়ান ভোট, ওয়ান ম্যান ওয়ান ভ্যালু, একটা মানুষের একটাই ভোট এবং একটা মানুষের ভোট আর একটা মানুষের সাথে সমান। তো এই অধিকার থাকার ফলে, যেটা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর দিয়েছিলেন, আমরা ভারতের স্বাধীন ভারতের নাগরিক এবং আমরা ভোট দিয়ে গণতান্ত্রিক পন্থায় সরকার গঠন করেছি। তো এখন সমস্যা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদের নাগরিকত্ব। আমরা যখন ভোট দিয়েছিলাম তখন আমরা নাগরিক ছিলাম, কিন্তু বর্তমান সময়ে আমাদেরকে প্রমাণ দিতে হবে যে আমরা নাগরিক কি না। এটা কেন? আমরা যখন ভোট দিতে গিয়েছিলাম তখনই তো বলা যেতে পারত যে আপনি নাগরিক নয়, আপনার ভোট আমরা অ্যাকসেপ্ট করব না। আপনি ভোট দিতে গেলে আপনার প্রথমে ভোটার কার্ড দেখাতে হবে, আধার কার্ড দেখাতে হবে, পাসপোর্ট দেখাতে হবে, রেশন কার্ড দেখাতে হবে। এই সব কিছু দেখাবার পরে আপনাকে বলা হবে যে আপনার দাদুর ডকুমেন্টটা নিয়ে আসুন, আপনার দাদুর যে জায়গার ডিডটা ছিল সেই ডিডটা নিয়ে আসুন। ওই ডিড নিয়ে আসার পর আপনাকে আবার প্রশ্ন করা হবে যে আপনার দাদুর ডিডটা নিয়ে আসুন, দাদুর ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্সটা নিয়ে আসুন। তো আপনারা যখন ভোট দিতে এসেছিলাম তখনই তো বলতে পারতেন যে ওই ডকুমেন্টগুলো আপনাদের লাগবে ভোটার হিসাবে প্রমাণ করতে গেলে বা আপনার নাগরিক হিসাবে প্রমাণ করতে গেলে। তো হঠাৎ এখন আমরা জিতিয়ে দেওয়ার পরে, আপনাকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার পরে আপনাকে কে অধিকার দিয়েছে যে আমরা ভোটার কিনা, আমরা নাগরিক কিনা প্রমাণ করার জন্য? আপনার যদি মনে হয় যে এই ভারতবর্ষে বর্তমানে বিদেশি অনুপ্রবেশকারী এসে আছে বা তারা বসবাস করছে, তাহলে আপনার উচিত সেটাকে খুঁজে বার করা। একটা মাছ মরে গেছে এর মানে এই নয় যে ওই পুকুরটাকে আমি ছিঁচে ফেলবো, কারণ ওই পুকুরে আরও অন্যান্য বড় বড় মাছ আছে। তো আপনি একটা মাছ মরে গেছে এর জন্য পুরো পুকুর ছিঁচে দিলেন, তো এতে তো আমাদেরই ক্ষতি হলো। বাকি যত মাছ ছিল, বড় বড় মূল্যবান দামি মাছ ছিল, সেই মাছগুলোও কিন্তু মারা যাবে। তাহলে আপনি চোর ধরতে এসে আপনি আমাদের সবাইকে প্রথমে নাগরিকহীন করে দিচ্ছেন এবং তারপরে বলছেন 5 বছর পর আবার আপনাদের নাগরিকত্ব দেবো। বন্ধুরা, এখানে বোঝার বিষয় আছে যে এনআরসি আসলে কেন লাগু হলো বা কেন এই আইন এসছে, এটা আপনাদের জানতে হবে। এনআরসি লাগু হওয়ার মূলত একটি কারণ, আজ থেকে 4000 বছর আগে ভারতবর্ষে বিদেশ থেকে বহিরাগত আর্যরা ভারতবর্ষে অনুপ্রবেশ করে এবং এই দেশের মূলনিবাসী সমাজকে ধ্বংস করে এবং এই দেশের মূলনিবাসী সমাজের রাজাদের হত্যা করে তারা শাসন ক্ষমতা দখল করে এবং তারা রাজত্ব চালাতে থাকে। একসময় ভারতবর্ষের জনগণ ক্ষিপ্ত হয়ে
তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তাদেরকে ভারত ছেড়ে চলে যেতে হয় তাদের নিজ দেশে। এবং তখন থেকে আমরা নিজেরা যেটা জেনেছি যে আমরা স্বাধীন ভারতের নাগরিক। কিন্তু বন্ধুরা, ভারতবর্ষে আরও এক শ্রেণীর মানুষ আছে যারা এখনো পর্যন্ত বহিরাগত এবং বিদেশ থেকে এসে এই ভারতবর্ষে স্থাপন হয়েছে এবং তারা বর্তমান ভারতে ক্ষমতার মসনদে বসে আছে। তারাই ভারতের রাজ ক্ষমতা দখল করে আছে, তারাই প্রধান, তারাই এমএলএ, তারাই এমপি, তারাই রাষ্ট্রপতি, তারাই প্রধানমন্ত্রী হয়ে আছে। এইটাই হচ্ছে সবথেকে বড় মূল কারণ। তো ওয়ামান মেশরাম সাহেব বইয়ের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন এবং তার ভাষণের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে ভারতবর্ষে বিদেশি আর্যরা চলে গেছে আমরা শুনেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষে বিদেশি আর্যরা আছে এবং তারা রাজত্ব করছে। এইটা মেশরাম সাহেব প্রমাণ করে দেওয়ার ফলে তারা দেখতে পাচ্ছে যে আমাদের আইডেন্টিটি নিয়ে প্রবলেম হচ্ছে। মেশরাম সাহেব বলছে যে এখানে বিদেশিরা রাজত্ব করছে, আর পৃথিবীর যে সংবিধান আছে, বড় বড় সংবিধান, কোনো বিদেশি কোনো দেশে গিয়ে রাজত্ব করতে পারবে না। এটা ইন্টারন্যাশনাল সংবিধানের সিদ্ধান্ত যে কোনো বিদেশি গিয়ে কোনো দেশে রাজত্ব করতে পারবে না। তো সেই হিসাবে ভারতবর্ষে যারা রাজত্ব করছে তারা কিন্তু বিদেশ থেকে এসেছে বা বহিরাগত। এটা মেশরাম সাহেব যখন প্রমাণ করে দিল তখন তারা বুঝতে পারলো যে আমাদের সিটিজেনশিপ নিয়ে সমস্যা হতে পারে। একদিন এই নাগরিকরা আমাদের দিয়ে জানতে পারে যে আপনারা কোথা থেকে এসছেন, আপনারা যে রাজত্ব করছেন আপনাদের এখন এনআরসি করা হবে এবং আপনার ডকুমেন্ট দেখা হবে, আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড চেক করা হবে এবং আপনার দাদুর তার দাদুর তার দাদুর এইরকম করে ডকুমেন্টগুলো আপনাদের চাওয়া হবে, কারণ আপনারা তো এখানে রাজত্ব করছেন। কোনো বিদেশি তো কোনো দেশে গিয়ে রাজত্ব করতে পারে না। এই ভয়ে কি করলো উচ্চ শ্রেণীর মানুষরা মূল্যবাসী বহুজন সমাজের প্রতি এনআরসি লাগু করে দিল। কেন? কারণ আমার যখন লুঙ্গির কাঁচা ধরে কেউ টানাটানি করবে আমার তো লুঙ্গি খুলে যাবে। তো আমাকে এখানে বাঁচার জন্য একটা পন্থা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, যেটা আমরা বইপত্র পড়ে শিখেছি যে আত্মরক্ষার আসল উপায় হলো আক্রমণ করা। তো এখানে বহিরাগতরা বাঁচার জন্য, তারা আত্মরক্ষা করার জন্য তারা আক্রমণ করলো আমাদেরকে। কি না, তোমরা দেশি কি বিদেশি এটা প্রমাণ করতে হবে, কিন্তু আসল দেশি কি বিদেশি এটা তো আমরা চাইবো। আমাদের দেশে যারা শাসন করবে তারা এই ভারতের মূল নিবাসী কিনা, সন অফ দ্য সয়েল কিনা, এই ভারতের নাগরিক কিনা আমরা জানতে চাইবো। এইটা যাতে না জানতে চাই এর জন্যে তারা এনআরসি করলো যে আমরা বাঁচতে গেলে ওর কাঁচাটা ধরে টান দিতে হবে। তো এই জন্য মূল্যবাসীদের কাঁচা ধরে টান দিচ্ছে যে আগে মূল্যবাসীদেরকে প্রমাণ করতে হবে এরা এই দেশের সন অফ দ্য সয়েল কিনা। কিন্তু বন্ধুরা জেনে রাখুন, আমরা তো এই দেশের সন অফ দ্য সয়েল, আমরা তো এই দেশের ভূমিপুত্র। এই দেশে বিদেশিরা রাজত্ব করছে, তাদের নাগরিকত্ব প্রমাণ করার পালা এসেছে আমাদের, আমরা তাদের নাগরিকত্বের প্রমাণ নেব। এই ভয়েতে বিদেশি ব্রাহ্মণরা এনআরসি চালু করেছে এবং এটাকে ভারতবর্ষে প্রচার প্রসার করার চেষ্টা করছে। তো এই জিনিসটা আমরা টোটালি ভারতবর্ষের জনগণকে জানাবো বলে আমরা বন্ধটা ডেকেছি এবং এই আইন যাতে ভারতবর্ষের উপর লাগু না হয় এর জন্য বন্ধ ডেকেছি। এবং সারা ভারতবর্ষের লোককে আমরা জানাতে চাই যে এনআরসি আমাদের জন্য কল্যাণকর নয়, অকল্যাণ অমঙ্গল ডেকে আনছে। এটা আমরা জানাবো বলেই বন্ধ রাখা হয়েছে। ধন্যবাদ। আব্দুল রহিম খন্দকার, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের ভারতবর্ষে যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এই যে এত বছর পদে আছে, তো দেখা যাচ্ছে যে প্রথমে যখন আমরা দেখলাম যেমন মনে হলো যেমন দিদি আমাদের খুব ইসলাম দরদি, আচ্ছা আমাদের খুব মনে হলো, তো আমরা সবাই তাকে কী করলাম, ভোট দিলাম। আচ্ছা, তো ভোট দিলাম আমরা, খুব ভালো। তো এখন দেখা যাচ্ছে আমরা ভোট দেওয়ার পরে ও মনে মনে একটা ভাবনা চিন্তা করেছে কি এনআরসি করতে হবে। আচ্ছা, যে মুসলমানদের সাথে আমরা থাকবো, ওদিকে আমি গোপনভাবে আমি আমার নিজের আত্মশ্বাসটা আমি করব। তো ও আমাদের যে এনআরসির যে বিল পাস হলো তখন আমাদের বাংলার যে
মুখ্যমন্ত্রী আমাদের ইসলাম দরদি জায়গা যেহেতু এতই, তাহলে সেইটাকে প্রতিবাদ করলো না কেন যে আমরা এনআরসি পশ্চিমবাংলায় চাইনি? আচ্ছা, তাহলে ও এইটার ব্যাপারে সাপোর্টিং কেন করছে, এইটার ব্যাপারে আমি আপনার কাছ থেকে কিছু বক্তব্য জিজ্ঞাসা করছি যে ব্যাপারটা কি এটা। অসংখ্য ধন্যবাদ। তো আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী আছে মমতা বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি, তো প্রথম কথা হচ্ছে ইনি এনআরসির বিরুদ্ধে না পক্ষে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো আমার তো মনে হয়েছে যতটা, যে ভারতবর্ষের রুলিং পার্টি যতগুলো আছে, টিএমসি, বিজেপি, সিপিএম, আরও যত রুলিং পার্টি আছে, কেউ এনআরসির বিপক্ষে বলে আমার মনে হয়নি। কিন্তু এখানে প্রত্যেক পার্টিরই স্লোগান চলছে, মিছিল চলছে, ভারত বন্ধ চলছে। এর পেছনে কিন্তু একটা রাজনীতি আছে। রাজনীতিটা এরকম যে তাদের সংগঠনের লোক বাড়াবার জন্য, তাদের দলের লোক বাড়াবার জন্য এটা একটা রাজনীতি করছে। এটা হচ্ছে একটা রাজনৈতিক খেলা। তো এখানে প্রশ্ন যে আমাদের রুলিং পার্টি মমতা ব্যানার্জি যেটা করছে, এটা এনআরসির বিরুদ্ধে বিরোধিতা করছে না পক্ষে আছে? তো আমার যতটা মনে হয়েছে ব্যক্তিগত মতামত, যে বর্তমান মুখ্যমন্ত্রী ইনি যেটা করছেন, আমার মনে হয়েছে এই যে এরকম, এটা আমার মনে হচ্ছে এনআরসির বিরোধিতা নয়। এনআরসির বিরোধিতা যদি করার ইচ্ছা থাকতো, তাহলে অন্যান্য রাজ্যে যেভাবে বিল পাস করিয়ে নেওয়া হয়েছে, কেরালাতে আপনারা জানেন যে বিল পাস করিয়ে দেয়া হয়েছে যে এখানে আমরা এনআরসি মানছি না, মানব না। তো এখন আমাদের পশ্চিমবাংলা সরকার যদি নিজে থেকে চায় যে এনআরসি আমরা মানছি না, মানব না, কাকা ছি ছি, যদি এইটা চায়, তাহলে ইনার উচিত ছিল যে কজন সাংসদ আছে ইনাদের নিয়ে বিল পাস করিয়ে নেওয়া, যে আমরা পশ্চিমবাংলায় এনআরসি করছি না, করব না, এবং কাকা ছিছি, তখন কাজ হতো। কিন্তু বন্ধুগণ, এখানে একটা বোঝার বিষয় আছে। আমরা বর্তমান ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল আছে, সব দলগুলোকে আমরা যেটা মনে করি যে প্রত্যেকটা দল আলাদা আলাদা দল, কিন্তু আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে, যে এই দলগুলো আলাদা আলাদা দল নয়। এই দলগুলো আসলে একজন পরিচালনা করছে, কোনো একটা অরাজনৈতিক সংগঠন পরিচালনা করছে, তাদের ইশারাতেই এই সংগঠনগুলো চলছে, এই পার্টিগুলো চলছে। যার কারণে কাকা যা বলছে দিদি সেটাই মেনে নিচ্ছে। কিন্তু আপনাদের সামনে এইটা দেখাতে হচ্ছে, কারণ ভোট তো দেবেন আপনারা। তারা আপনাদের ভোট পেতে গেলে আপনাদের সামনে হাত জোড় করতে হবে। দ্বিতীয় কথা, কিছু কিছু সংগঠন আছে, ছোট ছোট সংগঠন, সেই সংগঠন দেখা গেছে এনআরসির বিরুদ্ধে আন্দোলন করতে গেছে এবং এনআরসির বিরুদ্ধে মিটিং মিছিল করতে গেছে। সেখানে যে সমস্যাটা হয়েছে, তারা মিটিং করতে গেছে কিন্তু কাকার লোকেরা করতে দেয়নি, দিদির লোকেরা করতে দেয়নি, এরকম রিপোর্ট আমাদের কাছে আছে। আপনাকে বলে দিচ্ছি, পারিজাত এলাকায় আইইউসি সংগঠনের মিটিং ছিল, সেখানে দিদির লোকেরা আটকেছে। কেন? কারণ তারা বলছে আমাদের ওপর থেকে চাপ আসবে, আরও আনুষঙ্গিক বিষয় বলছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, আমাদের বাক শক্তি আছে, আমরা কথা বলবো, কথা বলার অধিকার দিয়েছে আমাদের সংবিধান। আমরা কোনো পার্টি করতে পারি, তার বিরোধিতাও করতে পারি। আমরা দেশে, গণতান্ত্রিক দেশে যেহেতু আছি, তাহলে আমরা আন্দোলন করতে পারবো। সেই আন্দোলনে হস্তক্ষেপ করা হচ্ছে। তো এ থেকে প্রমাণিত হয় আমাদের বর্তমান যে সরকার আছে, পশ্চিমবাংলা সরকার, তারা মোটেই এনআরসির বিরুদ্ধে নেই, বরং পক্ষেই আছে। এটা শুধু আমাদের বোঝার ভুল হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আব্দুর রহিম খন্দকারকে। তো বন্ধুরা, যারা আমাদের এই ভিডিওটা দেখলেন, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এবং আগামী যে 29শে জানুয়ারি 2020 বুধবার আমাদের ভারত বন্ধ ডাকা হয়েছে বহুজন ক্রান্তি মোর্চার ডাকে। এই সংগঠনের সাথে সাথে আরও আছে আইইউসি, ইন্ডিয়ান ইউনিটি সেন্টার, এবং দলিত মুসলিম ফ্রেন্ডশিপ সোসাইটি। সমস্ত সংগঠন মিলে আমরা
ওই দিনে বন্ধ করব, আপনারা দলে দলে যোগ দেবেন, এই অনুরোধ রেখে আমি এখানেই বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।